হিন্দ। আমরা পলিটি সিরিজে আমরা অনেকটা এগিয়ে গেছিলাম। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এর আগের দিন আমরা হিস্ট্রি করলাম, ব্যাকগ্রাউন্ড দেখলাম ফান্ডামেন্টাল রাইটস এর। কোনখান থেকে এসেছিল ফান্ডামেন্টাল রাইটস? প্রথমে ব্রিটেন থেকে আসছিল। এটার নাম মেগনা কাটা বলা হয়। কি বলা হয় ফান্ডামেন্টাল রাইটস এর নাম? মেগনা কাটা। মেগনা কাটা কি বলা হয়? মেগনা কাটা। আচ্ছা, প্রশ্ন জিজ্ঞেস করবে আমাদের সংবিধানে কোথা থেকে আমরা নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস? ইউএসএ। ইউএসএ মানে আমেরিকা। আমেরিকার সংবিধান থেকে আমরা প্রথমে ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি। সব থেকে আগে ফান্ডামেন্টাল রাইটস নিজের প্রিয়াম্বলে কে অ্যাড করে? ইউকে। ঠিক আছে, তারপরে নিজের সংবিধানে কে অ্যাড করে? আমেরিকা, ইউএসএ। ঠিক আছে, এটা এটা এইগুলো আমরা বুঝে গেছিলাম। এরপরে বেশি কিছু না বুঝে নিয়ে আমরা ডাইরেক্ট আর্টিকেলে যাব। ফান্ডামেন্টাল রাইটস কত পার্টে আছে? পার্ট 3। পার্ট 3 তে আছে আর্টিকেল 12 থেকে 35। আর্টিকেল বলে বলে চলবে, আর্টিকেল 12 থেকে 35। ঠিক আছে, এক একটা করে নিয়ে আর্টিকেল আমরা দেখে নিয়ে যাবো। কোথায় গেল ডাস্টার? ডাস্টার কোথায়? হ্যাঁ, এখানে আছে। চলো স্টার্ট করি। কি হলো দেখো, ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে শুরু হয়? আর্টিকেল 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 12 থেকে স্টার্ট হয়। ঠিক, আমরা আর্টিকেল 1 থেকে করে নিয়ে 11 পর্যন্ত আর্টিকেল পৌঁছে গেছি। এরপর আর্টিকেল 12। আর্টিকেল 12 করার আগে আগে বুঝে নি ফান্ডামেন্টাল রাইটস কেন দেওয়া হয়। মৌলিক অধিকার। মৌলিক অধিকার দেওয়ার মেন কারণ হচ্ছে যেন স্টেট, আমাদের রাজ্য, আমাদের সেই বা স্টেটের কোনো বডি আমাদের কাছ থেকে কোনো অধিকার না ছিনে নেয়। তার জন্য প্রত্যেকটা নাগরিককে মৌলিক অধিকার জানা অতি অবশ্যই একদম একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, একদম জরুরি। আমরা যদি জেনে রাখি তাহলে এটা আমাদের ভালো হবে। যদি আমরা মৌলিক অধিকারকে যদি খর্ব করছে তাহলে আমরা কোন কোর্টে যাব? ডাইরেক্ট সুপ্রিম কোর্ট। হাইকোর্টে যেতে পারবো? হ্যাঁ, হাইকোর্টেও যেতে পারবো। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাব। কোন আর্টিকেলের দ্বারা যাব সেটা পরে আসবো। এখন জাস্ট আর্টিকেল 12 বুঝো। আর্টিকেল 12 বলছে ডিফাইন্স দ্য ডেফিনেশন অফ স্টেট। স্টেট রাজ্য বলেছে যে রাজ্য কাকে বলে এখানে দেওয়া আছে। রাজ্য কাকে বলে? না, আমরা জেনারেলি জানি পশ্চিমবঙ্গ একটা রাজ্য, মহারাষ্ট্র একটা রাজ্য, গুজরাট একটা রাষ্ট্র, এগুলো একটা রাজ্য। কিন্তু এইখানে আর্টিকেল 12-তে এই রাজ্যের কথা বলা হয়নি। এখানে স্টেট এর আলাদা একটা ডেফিনেশন দেওয়া আছে। স্টেট সম্পর্কে বলে দেওয়া আছে। কি বলা আছে? স্টেট সম্পর্কে। তার জন্য স্টেটটাকে আমাদেরকে বুঝতে হবে ভালো করে নিয়ে। দেখো, আমরা ফটাফট বলি নিয়ে পার দিতাম আর্টিকেল 12 এই লেখা আছে, আর্টিকেল 13 কত লেখা আছে, আর্টিকেল 14 এই লেখা আছে, 15 এই লেখা আছে, ফটাফট করে নিয়ে একদিকে ফান্ডামেন্টাল রাইটস শেষ। কিন্তু অনেক নিখুঁত নিখুঁত জিনিস আছে। যারা তোমরা ডিটেলসে পড়তে চাইছো, যারা একটু বেশি করে নিয়ে একটু ডিপে যেতে চাইছো, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। কিন্তু আমি উপরেও চলে যেতে পারতাম অন্যান্য ভিডিওগুলোর তুলনায়, সেরকম করে নিয়ে আমি করে দিতাম। কিন্তু না, আমাদেরকে কি করতে হবে? একটু ডিপে যেতে হবে, জিনিসগুলো যেন একটাও কোয়েশ্চেন না ছাড়ায়। দেখো, তুমি এটা পড়বে তো তোমার তো ডাব্লিউবিপি তো কমপ্লিট হবেই। তারপর নর্মাল পরীক্ষাগুলো ছোটখাটো তো কমপ্লিট হয়ে যায়। তুমি ডাব্লিউবিসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আর সেটা কোনো চাপ নেই তোমার। মুখস্থ করা আমার দায়িত্ব, আমার নোটস দেওয়া আমার, সব কিছু দায়িত্ব আমার। তোমার শুধু প্রিপারেশনটা তুমি চালিয়ে যাও। তোমার বিসিএস হবে, তার সাথে সাথে সবগুলো হয়ে যাবে এক একটা করে নিয়ে, একদম নির্দ্বিধায় চলো। তাহলে স্টেটের ডেফিনেশন কি বলা হয়? স্টেট মানে বলা হয় লেজিসলেচার। দেখো, ইংলিশে বলা হচ্ছে, ইংলিশ বাংলা দুটাই বলছি, কিন্তু এমন নয় যে ইংলিশে পড়াচ্ছেন পড়বো নাই, কেমন লাগছে বুঝতে পারছি না, সব কিছু বুঝাচ্ছি। একদম রিল্যাক্স হয়ে নিয়ে পড়ো। দেখো, অনেকের ইংলিশ কমজোর থাকে, কিন্তু ভয় করলে হবে না ভাই, ওটাকে ফেস করো। হ্যাঁ, লেজিসলেচার, লেজিসলেচার এন্ড এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ অফ ইউনিয়ন। ইউনিয়ন মানে মনে রাখবি সবসময় এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক, সেন্ট্রাল গভর্নমেন্টে কি আছে এখন? ভেরি গুড। তাহলে এখানে লেজিসলেচার এন্ড এক্সিকিউটিভ কেন বলা হয়েছে?
স্টেট মানে লেজিসলেচার এন্ড এক্সিকিউটিভ। লেজিসলেচার আর এক্সিকিউটিভ মানে ছোট সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে যে জিনিসগুলো আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে, রাষ্ট্রপতি থেকে শুরু করে নিয়ে, গভর্নর থেকে শুরু করে নিয়ে, তোমার সব কিছু যা যা আছে, এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আন্ডারে কেউ যদি কাজ করছে সেটাও তোমার কি বলে স্টেটের মধ্যে পড়ে আসে। আইপিএস, আইএএস সবগুলো স্টেট। তাহলে আমি আইপিএস, আমি কি? আমি স্টেট। তাহলে স্টেট মানে আদৌ রাজ্য বটে কি? না, স্টেট মানে রাজ্য, কিন্তু আর্টিকেল 12 অনুযায়ী এখানে নয়। তাহলে লেজিসলেচার মানে আগে পড়েছি যারা নিয়ম বানায়, আর এক্সিকিউটিভ মানে যারা সেই নিয়মটা প্রযোজ্য, সেই নিয়মটা লাগু করানোর দায়িত্ব যাদের মধ্যে থাকে তাদেরকে এক্সিকিউটিভ বলা হয়, তাই না? তো লেজিসলেচার কোথায়? পার্লামেন্ট। পার্লামেন্টের লেজিসলেচার বলা হয়। পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? লোকসভা, রাজ্যসভা, আর একটা জিনিস আছে তার সাথে, কি আছে? প্রেসিডেন্ট। তাহলে তিনটা জিনিস, লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, তিনটা জিনিস নিয়ে পার্লামেন্ট গঠিত। তাহলে যেখানে নিয়ম বানানো হচ্ছে সেখানে লোকসভার এক একটা এমপি, এক একটা এমএলএ কি বটে? রাজ্য। প্রাইম মিনিস্টার কি বটে? রাজ্য। সেক্রেটারি, আইএস, আইপিএস, ডিএম, এসডিও কি বটে? রাজ্য। সেন্ট্রাল অফিসে কেউ যদি কোনো পিওনও বটে, সেও বটে কি? রাজ্য, সরকারি যদি বটে। ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক তেমনি সেম জিনিস লেজিসলেচার and executive of state। রাজ্য, আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গ। মনে করো পশ্চিমবঙ্গের আন্ডারে যে যে আছে, মুখ্যমন্ত্রী লেজিসলেচার, বিধানসভার মধ্যে এমএলএ আছে লেজিসলেচার। হ্যাঁ, এমএলএ বুঝো তো, সবগুলো লেজিসলেচারের মধ্যে পড়ে। তারপর ডব্লিউবিসিএস অফিসার, বিডিও, লেজিসলেচার, সরি কিসের মধ্যে পড়ছে? স্টেটের মধ্যে পড়ছে। ক্লিয়ার? লেজিসলেচার আর এক্সিকিউটিভ দুটো জিনিস ভালো করে ডিফাইন করেছিলাম। তাহলে সরকারের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, যেই সরকারের আন্ডারে থাক না কেন সেটা কি? স্টেট। ক্লিয়ার? এখনো ছাড়ে নাই। তাছাড়া বলেছে যে লোকাল গভর্নমেন্ট, লোকাল বডি, কি বলা হয়েছে? লোকাল বডি। বডি মানে শরীর নয়, ববি হয়ে গেল যে লোকাল বডি। বডি মানে শরীর নয়, লোকাল বডি মানে হচ্ছে যে আমাদের সাধারণ যে নিম্ন স্তরে যে রাজ ব্যবস্থা, নিম্ন স্তরে যে ব্যবস্থা, যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি। পঞ্চায়েতের প্রধান কি বটে? রাজ্য, স্টেট। ঠিক আছে? মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কি বটে? স্টেট। ক্লিয়ার? তাহলে এগুলোর মধ্যে কি আসছে? স্পেশালি পঞ্চায়েত, পঞ্চায়েত আছে, আর কি আছে? মিউনিসিপ্যালিটি আছে। হন নাই বলে বলে চলবে। তাহলে স্টেটের মধ্যে কে কে আসছে? প্রধানমন্ত্রী, প্রধান থেকে শুরু করে নিয়ে, গ্রামের প্রধান থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত যে যে সরকারের আন্ডারে আছে সে কে বটে? স্টেট। সরকারি চাকরি হইলো স্যার কারো যদি, সে স্টেট হয়ে গেল। কোন টিচার, স্টেট। সরকার স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে, কোন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, স্টেট। কি? স্টেট। ক্লিয়ার? বুঝছো? কোন গভর্নমেন্টের আন্ডারে পিওন থেকে শুরু করে নিয়ে যাই হোক না কেন সে কি বটে? স্টেট বটে। কি বটে? স্টেট। তাহলে প্রধান থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সব কি? স্টেট। সরকারের আন্ডারে থাকলে সেটা কে? স্টেট। এরপরে আরেকটা জিনিস বলেছে, তিনটা জিনিস তো বলেছেই। কত নম্বর আর্টিকেলে? 12 নম্বর আর্টিকেলে। কি বলেছে? স্টেটের ডেফিনেশন দেওয়া আছে, স্টেটের সংজ্ঞা দেওয়া আছে। কত নম্বর আর্টিকেলে? 12 নম্বর আর্টিকেল। তিনটা জিনিস জানলাম, সেন্ট্রালের লেজিসলেচার এক্সিকিউটিভ, স্টেটের লেজিসলেচার এক্সিকিউটিভ, লোকাল বডি, আরেকটা আছে আদার অথরিটি। আদার অথরিটি। এই আদার অথরিটি সম্পর্কে অনেক ঝামেলা হয়েছে, সুপ্রিম কোর্টে অনেক কেস গেছে। আদার অথরিটি কি? সংবিধান যারা তৈরি করে দিয়েছে তারা বলে যাননি যে আদার অথরিটি, আদার মানে আরো অন্যান্য, আরো অন্যান্য কে কে অথরিটি আছে, কোন কোন লোক আছে যারাকে আমরা স্টেট বলতে পারি। ঠিক আছে? এরপরে এই নিয়ে অনেক কেস হয়েছে সুপ্রিম কোর্টে যে আদার অথরিটি আপনারা বলে গেলেন না, এখন বলে দেন আমরা আদার অথরিটি মানে কি, আদার অথরিটি কাকে বলবো আমরা। তাহলে এটা নিয়ে অনেক কেস হয়েছে, অনেক কেস। ঠিক আছে? আদার অথরিটি ডিফাইন করেছে এক একটা কেস সম্পর্কে। আদার অথরিটিকে আগে বোঝার দরকার আছে। প্রথমে এটা লেখো তাড়াতাড়ি, আজকে গরমটা খুব, মনে হচ্ছে যে এসি লাগাতে হবে। হলো?
চলি, আদার অথরিটি। কি বুঝবো? আদার অথরিটি। হ্যাঁ, আদার অথরিটি, স্টেটের মধ্যে আদার অথরিটি। আদার অথরিটি কারা? এটার মধ্যে অনেক কেস হয়েছে, যেমন তোমার আর.ডি. রেড্ডি শেট্টি কেস হয়েছে, ঠিক অনেকবার কেস হয়েছে। কোথায়? সুপ্রিম কোর্টে অনেক কেস গেছে। সেটার মধ্যে যে কেস আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে সোম প্রকাশ। কোন প্রকাশ? সোম প্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইউনিয়ন অফ ইন্ডিয়া মানে একদিকে কে? ভারত সরকার, আর এদিকে কে? সোম প্রকাশ। এই কেসটা গেল কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বলা হলো যে আদার অথরিটি মানে কি? আপনি বলছেন নাই, কে বটে আদার অথরিটি? আদার অথরিটি পুরাটা বলুন। তখন সেই সময় 5টা পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে অন্যান্য আরো কেস ঘটেছে, যেগুলোর মধ্যে আরো 6টা করে পয়েন্ট দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে আমরা শুধু 3টা মনে রাখবো। কটা মনে রাখবো? 3টা, যেটার দ্বারা আদার অথরিটি সম্পর্কে আমরা বুঝতে পারবো। আদার কর্তৃপক্ষ, আদার অথরিটি কাকে বলা হচ্ছে। 3টা পয়েন্ট মনে রাখবো, বাস, তার থেকে বেশি নাই। কি কি? প্রথম, 1 নম্বর, যদি কোনো বডি আছে, যদি কোনো এমন জিনিস, বডি, কি বটে? বডি, যেটার মধ্যে সরকারের টাকা লাগে আছে। কি আছে? সরকারের টাকা। সরকার, বাংলায় লিখে দিচ্ছি, সরকারের টাকা কি লাগা আছে? সরকারের টাকা আছে, সেটা বটে কি? স্টেট। ক্লিয়ার? এমন কোন বডি যেটা ফাংশনটা সরকারের মতো। ফাংশন কার মতো? সরকারের মতো। কার মতো? সরকারের মতো। বা এমন কোন বডি আছে যার হিস্ট্রি সরকারের সাথে রিলেটেড। সরকারের সাথে রিলেটেড। ঠিক আছে, দেখো বুঝো, আদার অথরিটি কাকে বলবো? যার মধ্যে সরকারের টাকা লাগে আছে। সরকারের 1 টাকা লাগে থাকুক বা 1000 টাকা লাগে থাকুক, সেটা কি বটে? আদার অথরিটি। ঠিক আছে, তাহলে সরকারের যথাই টাকা লাগেছে। এমন জিনিসও হতে পারে যেটার মধ্যে সরকার আগে সরকারি ছিল, এখন সরকার বিক্রি করে দিয়েছে বা লিজে দিয়ে নিয়েছে, সরকার কিছু অংশ নিজের কাছে রাখেছে। এমন জিনিস কি বটে? স্টেট বটে। ক্লিয়ার? কিংবা যার ফাংশনটা কার মতো? সরকারের মতো। সরকার যেরকম নিয়ম বানায়, সরকারের অধীনে যেরকম থাকে, সেরকম যদি স্টেট, সেরকম যদি জিনিস থাকে, সেটাকে বলা হয় আদার অথরিটি। অনেক ঝামেলা হয়েছে। কত নম্বর কেস এটা? সোম প্রকাশ ভার্সেস, এটা 1981 কেস। হ্যাঁ, 1981 কেস, সোম প্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। কবের কেস? 1981 কেস। 3টা জিনিস দিয়ে দিয়েছে। কি কি? প্রথম তো সরকারের যদি টাকা বটে, কোথাও লাগা আছে, 1 টাকা লাগা থাকলো, সেটা বটে। ইতিহাসে যদি সরকারের কবর সেই জিনিসটা ছিল এবং বর্তমানে কিছুটা অংশ যদি সরকারের আছে, তাহলে সেটা বটে। বুঝছো? আর আরেকটা কি? ফাংশনটা তার কিসের মতো? সরকারের মতো বটে, তবুও বটে। এরকম কি আছে? যেমন এনটিপিসি। এনটিপিসি জানো? এনটিপিসি কি বটে? যদি রেলের পরীক্ষা দাও কেউ, তাহলে এনটিপিসি বুঝতে পারবে। এনটিপিসি সরকারের আন্ডার বটে, রেল ডিপার্টমেন্টকে এনটিপিসি বলা হয়। ঠিক আছে, তাহলে এনটিপিসি সরকারের আন্ডারে আছে। হন নাই? সরকার, তোমার যদি এনটিপিসি চাকরি হয়, তুমি কি বলবে? সরকারি চাকরি না প্রাইভেট চাকরি? প্রাইভেট চাকরি না সরকারি? ভেরি গুড। ওই কি চাকরি? সরকারি। তাহলে তুমিও কি হয়ে গেলে? একটা স্টেট হয়ে গেলে। গেল, ভেল, গেল নামে আছে, গেল। এরকম আলাদা আলাদা করে অয়েল কোম্পানি আছে, ওএনজিসি, ওএনজিসি, এরকম করে নিয়ে অনেকগুলো কোম্পানি। কিসে ছিলাম? ওএনজিসি। গ্যাস তৈরি করে ওএনজিসি একটা কোম্পানি। ঠিক আছে, তাহলে গ্যাস তৈরি করে সরকারের আন্ডারে, এটা সরকারি বটে নয়? বটে। তাহলে যে সব বডি সরকারের 1 টাকাও লাগা আছে, সেটা সরকারি, সেটা স্টেট। যে সব জায়গায় সরকারের মতো কাজ করে, এরা সরকারের মতো নিয়ম বানায়, এরা কি বটে? স্টেট। যে সব জায়গায় আগের হিস্ট্রি সরকারের সাথে রিলেটেড, মানে সরকারের আন্ডারে সেই জায়গাটা ছিল, সেটাও কি? স্টেট। তাহলে আমরা কি কি দেখলাম?
আর্টিকেল 12 বলেছে যে কি স্টেটের ডেফিনেশন বলে দেওয়া হয়েছে, স্টেট কাকে বলে, স্টেট কাকে বলে সোজা সোজা চারটা বলেছে, চারটা জিনিস যদি আছে সেটাকে স্টেট বলবো, চারটার মধ্যে একটা থাকলে সেটাকে স্টেট বলবো। প্রথম তো যদি সেন্ট্রাল গভর্নমেন্টের লেজিসলেচারের মধ্যে বটে বা এক্সিকিউটিভের মধ্যে বটে, মানে পার্লামেন্টের কেউ বটে বা এক্সিকিউটিভ প্রেসিডেন্ট থেকে শুরু করে নিয়ে সব পিএম থেকে শুরু করে নিয়ে প্রধান থেকে শুরু করে এইগুলা যদি কোনো কেউই বটে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকছে সেটা কি বটে, স্টেট। স্টেট গভর্নমেন্টের আন্ডার আছে বিডিও থেকে শুরু করে নিয়ে সবগুলা যেগুলা আছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সেগুলা কি বটে, স্টেট। বিধান পরিষদ, বিধান লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি সবগুলা কি বটে, স্টেট বটে। আর কি জিনিস নিলাম 3 নম্বরে, লোকাল বডি, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যারা মেম্বার বা যারা সদস্য, যার প্রধান, তারাও কি বটে, স্টেট বটে। আর কি আদার অথরিটি দেখলাম, আদার অথরিটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক কেস হয়েছে, 4-5টা 6টা কেস হয়েছে, পড়ার দরকার নেই, মনে রাখবে সোম প্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইউনিয়ন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে সে একদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একদিকে সোম প্রকাশ গিয়ে নিয়ে লড়াই হয়েছে সেখানে কেসের মধ্যে। কত 1981 সালে এই কেসটা হয়েছে এবং সরকার বলেছে অনেকগুলো রূপ দিয়েছে যেটার দ্বারা আমরা 3টা মনে রাখবো, 3টা দ্বারাই আমাদের কাজ হয়ে যাবে, পরীক্ষার কাজ, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি কেউ অনার্স করে তবে গিয়ে ওই 5টা বা তারপরে 6টা জিনিসগুলো পড়তে হবে, ঠিক। তাহলে এদিকে ভালো করে বুঝাও, গল্প করবে না, কি হলো কোনো সমস্যা, এদিকে দেখো। তাহলে সোম প্রকাশ 1981 সালে তিনি কি বলেছেন, সরকারের মতো যদি কেউ কাজ করছে, সরকারের যদি টাকা আছে বা আগের ইতিহাস যদি সরকারের সাথে রিলেটেড, সেটাকে কি বলবো, স্টেট বলবো। যেমন এনটিপিসি সরকার, যেমন কেউ যদি ইসের মধ্যে কাজ করছে, রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করছে, কোনো সরকারি চাকরি হলে সে কিসের মধ্যে চলে এলো, স্টেটের মধ্যে চলে এলো, ঠিক আছে। তাহলে প্রধান থেকে পিয়ন থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত সবাই কি বটে, স্টেট বটে। ক্লিয়ার, কোনো সমস্যা নাই? ছবি তুলো। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা এটা তুলে না তারপর বলছি। এখান থেকে একটা কনফিউজিং কোয়েশ্চেন জিজ্ঞেস করে, জানো কোয়েশ্চেন আসে গেছে, তাও আমি বলে দিচ্ছি। প্রশ্ন জিজ্ঞেস করবে, একদম ডাইরেক্ট প্রশ্ন এরকম জিজ্ঞেস করবে, বুঝে দেবো, হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, যাব নেক্সট, গল্প করবে নাই। প্রশ্ন জিজ্ঞেস করবে, ভাই মেরে বন্ধু আমার যারা बताइए तो যে বিসিসিআই ক্রিকেটের আমাদের ভারত বোর্ড বটে, বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল। তো বিসিসিআই বলবে যে ইট ইজ ইট স্টেট অর নট, স্টেট বটে না নয়? মনে রাখবে বিসিসিআই স্টেট নয়, বিসিসিআই স্টেট নয়, বিসিসিআই স্টেট নয়, বিসিসিআই স্টেট নয়। একদম মাথায় গাঁথে নিয়ে রাখো, বিসিসিআই এর ফাংশনটা, বিসিসিআই যে তৈরি হয়েছে সেটা যে আলাদা ভাবে হয়েছে, তার জন্য এটাকে বিসিসিআই কে স্টেট মানে নাই, কে সুপ্রিম কোর্ট। কেস গেছে পরীক্ষায়, প্রশ্নও আসছে ডাইরেক্ট, ইজ বিসিসিআই স্টেট অর নট? নো মাই লর্ড, বিসিসিআই ইজ নট এ স্টেট। ক্লিয়ার? প্রশ্ন জিজ্ঞেস করবে, জুডিশিয়ারি প্রশ্ন আসেছে, হ্যাঁ, জুডিশিয়ারি স্টেট বটে না নয়? না, জুডিশিয়ারি স্টেট না। জুডিশিয়ারির মধ্যে কি আছে, কোর্ট, সিভিল কোর্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত সব কোর্ট কি বটে, স্টেট বটে? নাই, বটে কোন কোন ক্ষেত্রে বটে। একবারও যদি জিজ্ঞেস করে জুডিশিয়ারি স্টেট বটে নয়, যদি প্রশ্ন জিজ্ঞেস করে জাজের কোন, যদি উকিলের সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে, জাজের রিক্রুটমেন্ট হচ্ছে কোন অফিসের মধ্যে, সেটা একটা গভর্নমেন্টের সংস্থা হিসাবে কাজ করছে, একটা সংস্থা হিসাবে কাজ করছে, একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে, যেখানে তোমাকে চাকরি দিচ্ছে, ঠিক আছে। সেইটা যদি সেই সময় যদি কেউ তোমাকে সেখানে চাকরি দিচ্ছে, যখন চাকরি হচ্ছে তখন সেটা স্টেট রূপে কাজ করে। কখন? যেটা নিজেই একটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে কাজ করছে। কিভাবে? অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বটে, যখন বডি হিসাবে কাজ করছে তখন এটা স্টেট বটে নয়, এই সময় স্টেট বটে। ক্লিয়ার? তাহলে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করবে, বিসিসিআই স্টেট বটে নয়?
বিসিসিআই নয়। জুডিশিয়ারি বটে না নয়? নয়। কখন বটে? যখন জুডিশিয়ারি জাজের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে কোনো কোর্টের মধ্যে, কোনো সরকারি উকিলের রিক্রুটমেন্ট হচ্ছে, তখন সেটা গিয়ে নিয়ে সেটা স্টেট হবে। যখন সে রিক্রুটমেন্ট বডি হিসাবে কাজ করবে যে হ্যাঁ এরপর আসো আপনি জাজের পরীক্ষা দিয়েছেন, তাহলে এরকমও করে দিতে পারে, ওরা ডিসক্রিমিনেশন করতে পারে, আপনি বেশি টাকা দিলেন তাহলে আপনাকে চাকরিটা দিয়ে দিচ্ছি, এরকমও তো ডিসক্রিমিনেশন হতে পারে। তাহলে জুডিশিয়ারি এমনিতে যদি দেখা হয় তাহলে সেটা স্টেট নয়, কিন্তু জুডিশিয়ারি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসাবে কাজ করছে, কাউকে চাকরি দিচ্ছে, তখন সেটা কি? স্টেট বটে। ঠিক আছে, তাহলে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যত অথরিটি আছে সবাই কি বটে? স্টেট বটে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো ক্যাপচার করে এটা 1 নম্বর প্রশ্ন উত্তর পায়ে গেলে। নেক্সট যাবো। তাহলে দেখো আর্টিকেল 12 কত লম্বা। আমরা ফটাফট এখন সংবিধান কবে ফান্ডামেন্টাল রাইটস শেষ হয়ে যেত এখন যদি পড়াতাম। এই ফান্ডামেন্টাল রাইটস কবে হয়েছে, এই হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস কি করে নিও শেষ। কিন্তু একে একটা জিনিস বুঝার আছে, একে একটা জিনিস একদম ক্লিয়ার করে নিয়ে চলবে। তাহলে আর্টিকেল 12 কি বলে রিভাইজ করো, যত দেরি নাই মুখস্থ হচ্ছে ছাড়ছি নাই, হয়তো তোমরা ভিডিও দেখা ছাড়বে কিংবা তোমার চাকরি হবে, দুটার মধ্যে একটা হবে। চলো রেডি। স্টেট আর্টিকেল 12 কি বলে? স্টেটের ডেফিনেশন দেয়। কটা উপায়? 4টা উপায়। যদি সে লেজিসলেচার বা এক্সিকিউটিভ বটে কিসের? ইউনিয়নের স্টেট বটে। যদি সে লেজিসলেচার বা এক্সিকিউটিভ বটে স্টেটের, তাহলে সে কি বটে? স্টেট বটে। যদি সে লোকাল বডি বটে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে, তাহলে সেটা কি বটে? স্টেট বটে। আদার অথরিটির কথা দিয়েছে। আদার অথরিটি কোন কেসে কথা বলা হয়েছে? সোম প্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1981 সালে সেই কেসটা হয়েছে। 3টা আধার সেখান থেকে নেব। 3টা জিনিস কি কি? প্রথমত হচ্ছে যদি সরকারের কোনো টাকা সেখানে লাগেছে সেটা স্টেট বটে। যদি সরকারের ইতিহাস তার সাথে রিলেটেড তাহলে সেটা স্টেট বটে। যদি সরকারের মতো কাজ করছে তবে সেটা স্টেট বটে। ক্লিয়ার? বিসিসিআই স্টেট নয়, জুডিশিয়ারি স্টেট নয়, কোর্ট স্টেট নয়। যদি না স্টেট, সেই কোর্ট যদি নিজের মধ্যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা সেই রকম কোনো প্রসেস চালাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা স্টেট নয়। ক্লিয়ার? অন নাইন। এরপরে আর্টিকেল 30। দেখো একদিনে সব আর্টিকেল করে নিয়ে হাঁপায় নিয়ে শেষ করার দরকার নাই, আরামসে শ্বাস লাও, জল খাও, বিন্দাস চলো। জলটা দাও দেখি। একদম নিঃশ্বাস নিয়ে নিয়ে আরামে চলো। ঠিক আছে, বুঝছো না? এরপরে আর্টিকেল 3 কি বলে জানো? দ্য স্টেট। স্টেট মানে কে? স্টেট সম্পর্কে বললাম, বুঝতে পারছো? এরপরে বলেছে যে, এরপরে শুনো, স্টেট যে প্রথমেই বলে দিল যে এইটাকে বলে গুড়, বা এইটাকে বলে তোমার খেজুর গাছ। এরপরে তোমাকে বলে দিল যে এই খেজুর গাছগুলাই কি কি করা যাবে আর কি কি করা যাবে নাই, সেগুলা সবকিছু এরপরে গুলাই বলে দিয়েছে। ঠিক আছে, প্রথমে তোমাকে চিনাই দিল যে কোন খেজুর গাছটা বটে, বুঝছো না? প্রথমে তোমাকে চিনাই দিল যে কোন জিনিসটা বটে। এরপর যখন তুমি চিনতে পারলে তারপরে তোমাকে জিনিসটা বলবে যে এই জিনিসটা করতে পারবে, এই জিনিসটা এই জিনিসগুলো করতে পারবে নাই। ক্লিয়ার? এরপরে 13 নম্বর আর্টিকেলে বলে দিয়েছে দ্য স্টেট উইল নট make any law against the fundamental rights. Fundamental rights যত মৌলিক অধিকার এরপরে পড়বো সেই স্টেটকে বলছে শুন স্টেট, ভালো করে শুন, তুই এরপরে কোনো এরকম নিয়ম বানাবি না যেটা এর মৌলিক অধিকারের খর্ব হবে বা মৌলিক অধিকারের ক্ষতি হবে বা মৌলিক অধিকারের সেটা হনন হবে। ক্লিয়ার? কোনো এরকম নিয়ম বানাবি নাই। কাকে বলছে? স্টেটকে। প্রথমে বললো যে স্টেট, কে কে স্টেট বলছে? তুমিও স্টেট, তুমিও স্টেট, তুমিও স্টেট, সরকারি চাকরি আছে তুমিও স্টেট, তাহলে সবকে স্টেট বলে দিল। এরপর বললে যে তোমারা কান খুলে শুনো, কোনো এরকম নিয়ম বানাবে নাই যেটা ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে হয়। ক্লিয়ার? The state will not make any law against the fundamental rights. Clear? এরপরে আর্টিকেল 13 মধ্যে ক্লজ আছে, সাব ক্লজ আছে, মানে এরও অংশ আছে। আর্টিকেল 13 এ
আর্টিকেল 13 এ তুমি যদি নর্মাল ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছ নাই পড়বে গিটা গ্যারান্টি এগুলা নাই জিজ্ঞেস করে ডাব্লিউবি এগুলা বিসিএস বা ইউপিএসসি লেভেলের উপরে তোমার কি হচ্ছে তুমি বাস বসে নিয়ে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের আগে বসে থাকছো তোমার সবগুলো মুখস্থ হয়ে যাচ্ছে তুমি ডাব্লিউপি যাবে তো এরকম করে যাবে হ্যাঁ ডাব্লিউবি পরীক্ষা দাও কোশ্চেন না দেখে নিয়ে আজকে টিক মারবো এরকম হবে খালি গিয়ে নিয়ে আরামসে যাবে তুমি আরামসে কোনো ভয়ের ব্যাপার নেই তোমার সব কিছু কভার করানোর দায়িত্ব আমার ঠিক আছে বিন্দাস চলো মুখস্থ করানোর দায়িত্ব আমার এত দূর মুখস্থ হয়েছে না জিনিসগুলো তাহলে আর্টিকেল 13A সাবক্লজ এ কি বলছে প্রি কনস্টিটিউশনাল কোন অ্যাক্ট প্রি কনস্টিটিউশনাল ল কোন সম্পর্কে বলেছে প্রি কনস্টিটিউশনাল ল মানে সংবিধান কবে গৃহীত হয়েছে কবে লাগু হয়েছে 26 জানুয়ারি 1949 26 জানুয়ারি 1949 এর আগেও তো কিছু নিয়ম ছিল ভারতের মধ্যে যেমন আইপিসি আর সিআরপিসি আইপিসি আর সিআরপিসি যেগুলো এখনো চলে আসছে বর্তমানে এটার জন্য এগুলো সরানোর জন্য বা নাম পরিবর্তন করার জন্য কথা বলা হয় ইন্ডিয়ান পিনাল কোড ক্রিমিনাল প্রসিজার কোড এগুলা ভারত সংবিধান শুরু হওয়ার আগে থেকে আসছে যখন ব্রিটিশ শাসন করছিল সেই সময় থেকে চলে আসছে এবং এখনো এই জিনিসগুলোই চলছে এখনো যদি কোনো জায়গায় যদি কোনো সাজা শোনাতে হয় বা কারো উপরে কোনো কেস করতে হয় বা জেলে ঢোকাতে হয় বা কোনো কাউকে আটক করতে হয় তাহলে আইপিসি বা সিআরপিসি তোমার কাজ আসে ঠিক এখনো এই নিয়মেই চলছে কিন্তু এরকম বলে দেওয়া হয়েছে এমন কোন নিয়ম যদি তোমার কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে আছে এবং এটা এখনো আছে তো এরকম নিয়মগুলোকে বাদ দাও এরকম নিয়ম লাগু হবে না এখন থেকে নাল এন্ড ভয়েড কোনো এরকম নিয়ম লাগু হবে না যেগুলো কি করে ফান্ডামেন্টাল রাইটস কে খর্ব করে ক্লিয়ার তাহলে আর্টিকেল 12 কি বলে স্টেট কি বটে আর্টিকেল 13 কি বলে স্টেট কি করতে পারবে নাই কি করতে পারবে না ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে কোনো নিয়ম মানাতে পারবে না এক নম্বরে কাকে বলা হয়েছে সংবিধান তৈরি হওয়ার আগে যত নিয়ম আছে বাবুরে দেখেলে একটাও এই নিয়মগুলো যদি ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে আছে মৌলিক অধিকারের বিরুদ্ধে আছে এগুলা বাদ দেয় যেমন এরকমও হয়তো তুমি যদি এক জায়গায় কথা বলছো তুমি সরকারের বা পুলিশের বিরুদ্ধে ইংরেজ ধরে নিয়ে তুলে নিয়ে যেত রাওলাট অ্যাক্ট সেটাই না হলো ধরে নিয়ে গেল তোমাকে আর মারতেও বহুত এখন হয়ে যাবে না তোমার মৌলিক অধিকার আছে অযথা তোমাকে নিয়ে যেতে পারবে না তুমি তো জিজ্ঞেস করবে পুলিশকে কি জন্য নিয়ে যাচ্ছ সব থেকে আগে কি করার পিএম অধিকার সংবিধান চেঞ্জ করার হ্যাঁ আসছি ওটা নিয়েও ঝগড়া হয়েছে বহুত ঝগড়া হয়েছে আসছি ওটার উপর এরপরে ভেরি গুড কোয়েশ্চেন আর্টিকেল 30B কি বলছে বাবু বলছে যে পোস্ট কনস্টিটিউশনাল ল পোস্ট কনস্টিটিউশনাল ল মানে সংবিধান তৈরি হওয়ার আগের যে নিয়মগুলো ছিল সেগুলো তো কাটতে পারবে না সেগুলো মৌলিক অধিকারের বিরুদ্ধে হবে না পোস্ট কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার পরের নিয়মগুলাও এরকম থাকবে না যেটা ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে হবে ক্লিয়ার তাহলে সংবিধান কবে গৃহীত হলো 26 জানুয়ারি 1950 লাগু হয়েছে তো তাহলে ইয়ার আগের কোন এরকম নিয়ম থাকবে না যেটা ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে যাবে এরপরও কোনো নিয়ম থাকবে না যেটা ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে যাবে ক্লিয়ার এরপরে বর্তমানে বলেছে যে সরকার বা যে কেউ স্টেট কোনো এরকম নিয়ম বানাতে পারবে না কোনো এরকম ল বা কোনো এরকম নোটিফিকেশন জারি করতে পারবে না নোটিফিকেশন বা কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবে না যেগুলো এর বিরুদ্ধে হবে এক কথা যদি বলা হয় তাহলে 13B বলেছে মিনিং অফ ল এখানে যে ল বারবার নিয়ম বলছে এই যে নিয়ম মানে কি এখানে আর্টিকেল 35 এ বলেছে ডেফিনেশন অফ ল ডেফিনেশন অফ ল আগে এটা তো প্রথমে তো বলে দিল যে আগে সংবিধান লাগু হওয়ার আগে এরকম কোনো নিয়ম থাকবে না যেটা মৌলিক অধিকারের বিরুদ্ধে হবে ঠিক পরেও এরকম কোনো নিয়ম থাকবে না যেটা মৌলিক অধিকারের বিরুদ্ধে হবে তাহলে নিয়ম লোক জিজ্ঞেস করছে আরে স্যার এখানে নিয়ম কি জিনিস নিয়ম মানে বুঝলি নাই আমরা তখন সংবিধান যারা তৈরি করেছে তারা বলেছেন নিয়ম মানে কি এখানে তাহলে আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে কি বলা আছে ডেফিনেশন দিয়ে আছে কার ল নিয়মের ল মানে কি ল মানে হচ্ছে তোমার অর্ডিন্যান্স
জারি করা মানে কোনো অধ্যাদেশ জারি করা, কোনো অর্ডার দিয়ে দেওয়া, এই চল এখান থেকে, যেমন এখন আমরা জারি বলি চল ঝাড়ু দে, প্লাস্টিক পরিষ্কার কর, রুম ঠিক কর, বইগুলো এখানে রাখ, হ্যাঁ বলতে পারি তো এরকম। তো এরকম যে সরকারি লোকগুলা স্টেট যারা আছে তারাও এরকম নিয়ম জারি করতে পারে, কোনো এরকম নোটিফিকেশন জারি করতে পারে। নোটিফিকেশন যে বলে দিল, মনে করো যে শুধু ফর্সা লোকগুলাই আসবে, যাবা শুধু যারা লম্বা লম্বা লোক আছে তারাই এই মঞ্চের মধ্যে আসবে, অন্য কেউ আসবে নাই। অপরাধ গঠন না এরকম ডিসক্রিমিনেশন করা, রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন, তোমার সমস্যা হয়ে যাবে যদি তুমি এরকম বিভেদ করবে। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তোমাকে কোনো ডিসক্রিমিনেশন করা চলবে না এরকম কোনো নিয়মে। নোটিশ বের করে দিল যে স্কুলে আজকে তাদেরই নিমন্ত্রণ যারা একটু মোটা আছে, 60 কেজির বেশি আছে, কোনো স্পেশাল ইসের মধ্যে ডাকতে পারে, বা এই জাতির লোকেদেরই শুধু নিমন্ত্রণ আছে, বাকি অন্য জাতি আসবে না, এরকম কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে এরকম কোনো অর্ডার অর্ডিনেন্স, ঠিক আছে, এই যে এই সব জিনিসগুলোকে কোথায় বলেছে, কোন আর্টিকেল 13 সাবক্লজ সি কি বলা হয়েছে, ল, নিয়ম সম্পর্কে বলা হয়েছে। ধরে ধরে নিয়ে চলবে, আমার হড়বড়াবার দরকার নেই, আমাকে এখনই আমার পরীক্ষা হচ্ছে নাই তো এখন সময় আছে, ধরে ধরে নিয়ে পড়বো জিনিসগুলো, একটু বুঝে নিয়ে চলো। তাহলে আর্টিকেল 12 কি বলে, স্টেট কি, আর্টিকেল 13 কি বলে, এমন কোন নিয়ম বনবে নাই যেটা সংবিধানের এই ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে থাকবে। আর্টিকেল 13 সাবক্লজ এ কি বলছে, কনস্টিটিউশন লাগু হওয়ার আগে কোনো নিয়ম থাকলে এটাকে বাদ দাও, মিলাই লাও, এটাও ঠিক করো এটাকে। আর্টিকেল 13 বি এর বিতে কি বলছে, কোনো এরকম নিয়ম পরবর্তীকালে তৈরি করবে নাই। 13 সি এ কি বলছে, এমন কোনো নিয়ম বানানো চলবে নাই, নিয়ম, এই নিয়মের ডেফিনেশন বা সংজ্ঞা দিয়ে নিয়েছে এই। তাহলে স্টেটের সংজ্ঞা কত নম্বর আর্টিকেল 12, নিয়মের সংজ্ঞা কত নম্বর আর্টিকেল 13 বি, কত 13 বি। ক্লিয়ার হলো, ছবি তোলো, এরপরে ঝামেলাটা দেখো, তোমার যে কোশ্চেন সেটা এসে বুঝছো না। একটুকু যদি সমস্যা আছে তো একদম বলে বলেন চলবে, ঘরে জোরে তো জোরেই বলবে, একদম চিৎকার করে করে, পাড়া প্রতিবেশী বলবে পাগল হয়েছে, হ্যাঁ পাগল তো পাগলই বটে যাবে। ক্লিয়ার, বুঝছো না, বলো ভাই, बात समझ में आई? बात समझ में आई? এরপরে প্রশ্ন জিজ্ঞেস করে দিল যে ইজ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, constitutional amendments এটা is নাই, do constitutional amendments come under the definition of article 13 subclause C? কি বটে, কোশ্চেন বটে। কোশ্চেন করে দিলে এরকম যে কনস্টিটিউশনে যে অ্যামেন্ডমেন্ট করা হয় মানে সংবিধান সংশোধন, তাহলে সংবিধান সংশোধন এই যে নিয়মের কথা বলা হয়েছে, কি বলা হয়েছে, ল, কি কোন জিনিসের ডেফিনিশন বা সংজ্ঞা দেওয়া হয়েছে, ল। এই সংবিধানের যে এই যে সংজ্ঞা দেওয়া হয়েছে ল, এটার মধ্যে কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টও আসছে বা সংবিধান সংশোধনও আসছে? কোনো এরকম সংবিধান সংশোধন করা যাবে যেগুলো আমাদের মৌলিক অধিকারের বিরুদ্ধে আছে? ঠিক আছে, এরকম কেস হয়ে গেল, কথা পৌঁছিল সুপ্রিম কোর্টে কেস। ঠিক আছে, শঙ্করী প্রসাদ প্রথম কেস, চলো পড়ো, দেখো শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। প্রথমে পৌঁছে গেল 1951 সালে পৌঁছে গেল কেস, যে মালিক এই যে সংবিধানে সংশোধন করব, এই সংবিধান সংশোধন কি নিয়মের মধ্যে আসছে? সংবিধান সংশোধন তো মৌলিক অধিকারকে বাদ দিয়েও করা যেতে পারে, এরকম করা যাবে কি? তখন সরকার বলল না, এই যে তোমার যে সংবিধান সংশোধন হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তোমার এটা 13 সি এর মধ্যে আসে নাই, তাহলে তোমরা সংবিধান সংশোধন যেমন ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই, বিন্দাস চিলপিল आराम से एकदम टेंशन फ्री হয়ে নিয়ে তোমরা সংবিধান সংশোধন করো। তোমার যে ডেফিনেশন দেওয়া আছে 13 নম্বর আর্টিকেল 13 সি এর মধ্যে, সেটার মধ্যে সংবিধান সংশোধন আসছে না। কোন কেস? শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া।
ক্লিয়ার। এরপরে সজ্জন সিং এর কেস আইলো, সজ্জন সিং এর কেসটা ওটা বলে দেওয়া হলো না এটা আসছে নাই, তোমরা সংবিধান সংশোধন করো আরামসে, কোনো প্রবলেম নাই। পরবর্তীকালে তৃতীয় নম্বর কেস হলো গোলকনাথ, গোলকনাথ, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, স্টেট অফ পাঞ্জাব। কত সালে এটা? 1967 আছে এই কেসটা। এখন সুপ্রিম কোর্টকে একটু ভাবতে মজবুর করে দিল যে এটাকে এই নিয়মের মধ্যে রাখা হবে কি হবে নাই। তখন এবার প্রথমে রাখা হলো যে না, যে 13C আছে, 13C এইটার মধ্যে তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পড়ে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওঠে না নয়? হ্যাঁ, তাহলে সংবিধান এইখানে কি দেখলাম? ল দেখেছিলাম, আর্টিকেল 13C এর মধ্যে নিয়ম দেখলাম, নিয়মের ডেফিনেশন দেখলাম। নিয়মের ডেফিনেশনে কি ছিল? অর্ডার ছিল, অর্ডিন্যান্স ছিল, নোটিফিকেশন ছিল। সেটার মধ্যে কি হইলো? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে সংবিধানের সংশোধন এমন কোনো করা যাবে না যেটা মৌলিক অধিকারের বিরুদ্ধে আছে। মনে করো মৌলিক অধিকারে তোমার আছে, ফান্ডামেন্টাল রাইটসে পড়ে যে বলার অধিকার। তোমার যদি কেউ অধিকার খর্ব করছে তুমি বলতে পারো, তোমার সেই অধিকারটাকে যদি সরকার নিল যে কোনো বলার অধিকার নাই, তাহলে তোমার শেষ হয়ে গেল সবকিছু। সংবিধান সংশোধন করে দিল যে বলার অধিকার বলে নিয়ে কিছু থাকলো না, বাদ দাও, এরকম করে নি। তাহলে সুপ্রিম কোর্ট ভাবলো যে না, বলার অধিকার এরকম যদি এরকম বাদ দিয়ে দেয় তাহলে তো সমস্যা আছে। তারা কি বললো যে আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে যে ল এর ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া আছে, সেটার মধ্যে অর্ডিন্যান্স আছে, নোটিফিকেশন আছে, অর্ডার আছে, তার সাথে সাথে কি আছে? অ্যামেন্ডমেন্টও আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনটাও এরকম পড়বে যেটা তোমার মৌলিক অধিকারের বিরুদ্ধে যাওয়া যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে ছবি তোলো, এরপরে আরো কেস ঘটলো, সরকারের সাথে পাঙ্গা। এখন ছিল ইন্দিরা গান্ধী সরকার। জলদি তুলো ছবি। শেষ হয়ে যাবে, হ্যাঁ এখনই শেষ হয়ে যাবে। একটু বোরিং লাগবে, হ্যাঁ, কিন্তু বোরিং লাগলেও কিছু করার নাই, একটু করো, জিনিসগুলো করে নিয়ে যাবে, সুবিধা থাকবে পরবর্তী করো। এদিকে তাকাও, কি দেখো? গেম টেম খেলছো নাকি? লে কারেন্টও গেল, দেখতে পাওয়া যাচ্ছে না? নাই, তুমি তুলে নিয়েছো, নেক্সট যাবো, চলো। তুলো নাই, চলো। দেখো, সব সমস্যাটা কি জানো? তোমার যে মৌলিক অধিকার সেটাকে নেওয়ার জন্য সরকার, বলছি না সব সরকারই, কিন্তু চাইবে, স্টেট চাইবে, স্টেট, ঠিক আছে, আর্টিকেল 12 অনুযায়ী যে স্টেট আছে, ভালো করে শুনো, সেই স্টেট চাইবে তোমার মৌলিক অধিকার নিয়ে নিতে, কিন্তু তোমার বডিগার্ডকে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, সব থেকে আগে সুপ্রিম কোর্ট। তোমার কি করবে? সেই অধিকার যদি কেউ নিয়েছে, তোমাকে অধিকার দে চুপচাপ, ঠিক আছে? তাহলে তোমার বডিগার্ডকে সুপ্রিম কোর্ট, তোমার অধিকারে কোনো কিছু হতে দেবে না সুপ্রিম কোর্ট। স্টেট যা কিছু নিয়ম বানাক, যখনই দেখবে একটা সংবিধান খারাপ বলে হটাও, চলবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে পরবর্তীকালে যখনই গোলকনাথ ভার্সেস পাঞ্জাব, স্টেট অফ পাঞ্জাব কেস, যেটা 1951 হয়েছিল, সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো যে না, সংবিধান সংশোধনও আর যে সংজ্ঞা দেওয়া আছে আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে, সেটার মধ্যে সেই ডেফিনেশন, লোয়ার ডেফিনেশনের মধ্যে পড়ে সংবিধান সংশোধনটাও। তখন इंदिरा गांधी सरकार ছিল। इंदिरा गांधी বললে हमसे चालाकी अभी दिखाते हैं, अभी ठीक करके देता हूँ। কি বললে? একটা সংবিধানে সংশোধন হয়ে গেল কত সালে? 1971-এ। इंदिरा गांधी সরকার, কার গান্ধী? इंदिरा गांधी। इंदिरा गांधी সরকারের আন্ডারে কত নম্বর সংবিধান সংশোধন? 24 সংবিধান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কত নম্বর? 24তম সংবিধান সংশোধন হলো। সালটা কত? 1971। এরকম যদি এই দিকটা লিখি তাহলে একটু বেশি ভালো হবে, মনে থাকবে। কত সালে? 1971-এ সংবিধান সংশোধন হলো। এবং তিনি কি করলেন ইন্দিরা গান্ধী জানো? যে আর্টিকেল 13 সেকশন সাবক্লজ সি ছিল তো, তিনি এর সাথে আরেকটা জুড়ে দিলেন। আর্টিকেল 13 সাবক্লজ সি তো আছে, তার সাথে জুড়ে দিলেন ডি। চলো, কি বলে? ডি। মানে এরকম এবিসিডি ছিল না, 1 2 3 4 ছিল, তিনি কত জুড়লেন? কত জুড়লেন? 4। বাস ডিও তুমি লিখতে পারো, ঠিক আছে? তাহলে কত নম্বর জুড়লেন? 4 নম্বর। ছিল এটা আগে নাই, আর ইনি তো পরিষ্কার লিখে দিলেন যে আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে
যে ডেফিনেশন দেওয়া আছে, কিসের কিসের ডেফিনেশন দেওয়া আছে, কিসের ডেফিনেশন দেওয়া আছে, কিসের সংজ্ঞা দেওয়া আছে, ল, নিয়মের সংজ্ঞা দেওয়া আছে, সেটার মধ্যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একদম পড়ে নাই। মানে সংবিধান সংশোধনকে কোনটার বাইরে রাখেছে, আর্টিকেল 13 সাবক্লজ সি এর বাইরে রাখেছে। কাকে? সংবিধান সংশোধনকে, যে এটার মধ্যে পড়ে নাই। কাকে? সুপ্রিম কোর্ট কি বলেছিল এটার মধ্যে পড়ে? ইন্দিরা গান্ধী সরকার সংবিধান সংশোধনই করেনি, বলে দিল না পড়বে নাই। কত নম্বর আর্টিকেলে বললেন? আর্টিকেল 13 সাবক্লজ 4। ঠিক আছে, সরকারের সাথে সুপ্রিম কোর্টের টেনশন পুরা। সুপ্রিম কোর্ট বলে আমি বেশি, সরকার বলে আমি বেশি। এরপরে সরকার তো ঠিক সময় পাচ্ছে না কিরকম বদলা নেব। পরবর্তীকালে রিভেঞ্জ বদলাটা নিয়েছে পরবর্তী কেসে, কেশব নন্দ ভারতী, কেশব নন্দ ভারতী কেস, ভারতী কেস। তাহলে কত নম্বর কেস এটা? 3 নম্বর কেস। হলো না? 3 নম্বর কেস ভার্সেস স্টেট অফ কেরালা, স্টেট অফ কেরালা। কত সালে? 1973-এ। মনে রাখবে, ডাইরেক্ট এরকম ছোট ছোট পরীক্ষা এরকম প্রশ্ন জিজ্ঞেস করে যায়, কেশবনন্দ ভারতী ভার্সেস কেরালা স্টেটের কেস কত সালে হয়েছিল? 1973, ছোট পরীক্ষায়। কিন্তু কি বলেছে এইখানে সেইটা সম্পর্কে এরপরে জানবো। কেশবনন্দ ভারতী একটা নর্মাল লোক ছিল, ইয়ার বেচারি মন্দির ছিল একটা জায়গায়, ইন্দিরা গান্ধী সেই মন্দির জায়গাটা নিয়ে নিয়েছিলেন। তো ইনি সুপ্রিম কোর্ট বলেন, জাজ সাহেব দেখুন আমার মন্দিরের জায়গা নিয়ে নিয়েছে, আমাকে জায়গা দিচ্ছে না, আমি কোন মন্দির কি করবো? জাজ সাহেব বলেন আয় কেশবনন্দ ভারতী, তোকে মুরগা পাইছি, এরপরে তুই বস। আর যত ধরনের মাইলস্টোন, যত ধরনের ইম্পর্টেন্ট জাজমেন্ট ছিল সব সুপ্রিম কোর্ট সব শুনিয়ে দিয়েছে। কি বলেছে? যে তোমার সংবিধানে যা চেঞ্জ করার আছে চেঞ্জ করো, এভরিথিং, তোমার যা চেঞ্জ করার আছে এভরিথিং, যা চেঞ্জ করা আছে সব চেঞ্জ করো, তুমি কোনো টেনশন নেই, সংবিধানকে পাল্টে নিয়ে যা করার আছে তুমি করে দাও। বাট কি লাগিয়ে দিয়েছে? বাট তুমি যে বেসিক স্ট্রাকচার, সংবিধানের বেসিক স্ট্রাকচার কে চেঞ্জ করতে পারো না। খুব ইম্পর্টেন্ট, সংবিধানের বেসিক স্ট্রাকচার কি? সরকার জিজ্ঞেস করলো বেসিক স্ট্রাকচার কি জিনিস বটে এটা? সরকার বললো, সুপ্রিম কোর্ট বলে এখন বলবোই নেই, পরবর্তীকালে যেমন যেমন আসবে নিয়ম সেরকম বলবো। বেসিক স্ট্রাকচার মানে কি? আমাদের সংবিধান, আমাদের দেশ কেমন ধর্মনিরপেক্ষ দেশ, হ্যাঁ? তাহলে যদি কেউ বলে দেয় না এটা কোনো ধার্মিক দেশ বটে, তাহলে বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না? নাই হচ্ছে। যদি আমাদের দেশের মধ্যে বলে দেওয়া হয় যে আমাদের দেশ সভারেন বটে, আমাদের দেশ কারো আন্ডারে নাই, ব্রিটিশ গভর্নমেন্টের বা আমেরিকার আন্ডারে আছে কি না, ভারত নিজেই স্বাধীন বটে, কেউ যদি বলে না না এটাকে এরপর আমেরিকার আন্ডারে করে দেবো, মূল স্ট্রাকচারে চেঞ্জ বটে না? নাই। হ্যাঁ, তাহলে মূল স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচারের চেঞ্জ করা যাবে না। তুমি সংবিধানকে যা ইচ্ছা তা করাও, কিন্তু বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। কোন কেসে বলছে? 1971-এ। বাস এইটুকু জাজমেন্ট, সব কিছু। আরো ইম্পর্টেন্ট জাজমেন্ট আছে, কিন্তু এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে যা চেঞ্জ করার আছে করো। এরপর ইন্দিরা গান্ধী সরকার নিয়ে আইলো, দেখছি যে কি করব, কোন একটা নিয়ম আনলো যে এটা করা যাবে কি, না 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 এটা করা যাবে না, এটা মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, কিরকম করা যাবে, বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। যেই নিয়ে আসতো সংবিধান সংশোধন, একটুও যদি গড়বড় থাকতো ক্যান্সেল, হটাও। তোমার জন্য বডিগার্ড কে দাঁড়িয়ে আছে? সুপ্রিম কোর্ট। কোন যদি নিয়মের কম আসছে যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করছে, বেসিক স্ট্রাকচার মানে মৌলিক অধিকার খর্ব করা যাবে নাই, দেশের যে একটা মূল ভিত্তি আছে সেই ভিত্তিটাকে নষ্ট করা যাবে না। দেশ আমাদের কি বটে? দেশ আমাদের ধর্মনিরপেক্ষ বটে, দেশ আমাদের সভারেন বটে, সেকুলার বটে। হ্যাঁ, আমরা যখন প্রিএম্বল পড়ি, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, ডেমোক্রেটিকটাকে চেঞ্জ করে দিলাম, রিপাবলিকটাকে চেঞ্জ করে দিলাম, চলবে না। বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। কোন কেস? কেশবনন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। কত সালে? 1973। পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে আমরা 3টা জিনিস পড়লাম। কেউ খবর এদের নিয়ে পুরা ঝামেলা হয়েছে। কোনটা নিয়ে ঝামেলা হয়েছে জানো? আর্টিকেল 3 সাবক্লজ, আর্টিকেল 13 সাবক্লজ সি নিয়ে, যে নিয়মের মধ্যে কোনটা পড়ছে কোনটা নাই। তাহলে প্রথমে কোন কেস? শঙ্করী প্রসাদ,
শঙ্করী প্রসাদ কেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কত সালে 1951 বললো যে না 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 সংবিধান সংশোধন এটার মধ্যে পড়ে নাই, আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে সংবিধান সংশোধন পড়ে নাই। পরে গোলকনাথ কেস আইলো, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কত সালে 1967 সালে, তখন বলা হলো না সংবিধান সংশোধন এইটার আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে পড়ছে। তারপরে পরবর্তীকালে কি হলো, সংবিধান সংশোধন করে দেওয়া হলো 24তম সংবিধান সংশোধন 1971 সালে ইন্দিরা গান্ধী সরকারে, তিনি একটা আর্টিকেলে এড করে দিলেন আর্টিকেল 13 সাবক্লজ 4 বা ডি, তিনি বললেন যে না আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে সংবিধান সংশোধন পড়ছে না। সংবিধান সংশোধন বদলা নিল সুপ্রিম কোর্ট কত সালে 1973 সালে কেশব নন্দ ভারতী ভার্সেস কেরালা স্টেট। কোন এই কেসে কি বললো যে যা পরিবর্তন করা আছে করো, কিন্তু বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করা যাবে না, যদি করেছো আমি এটা বসে আছি খারিজ করে দেবো, যা নিয়ে আসবে সব কাটে কুটে শেষ। ক্লিয়ার? এখনো সুপ্রিম কোর্ট দাঁড়াইলো না, বলছে দাঁড়া একটা জিনিস তো ছাড়াই গেল বলছে। আর একটা কেস চলে এলো মিনার্ভা মিলস কেস, মিনার্ভা মিলস একটা কেস আইলো, এটাই শেষ কেস। হ্যাঁ, মিনার্ভা মিল একটা কেস আইলো ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কেস এলো, মোটামুটি এটা 1980-তে আসেছিল। হ্যাঁ, এই কেসটার মধ্যে কি বললো যে ঠিক আছে এখন তো এতটা বললাম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংবিধানের যত সংশোধন আছে সেটা আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে পড়বে। এরপরে বলে দিল যত তোমাদের সংবিধান সংশোধন করবে আমি সুপ্রিম কোর্ট আমি চেক করব। কি করব? চেক করব। এই সরকার যে চেক করে না, সুপ্রিম কোর্ট যে চেক করে সেটাকে এই সরকারি ভাষায় বলা হয় জুডিশিয়াল রিভিউ। কি বলা হয়? জুডিশিয়াল রিভিউ মানে স্ক্যানার। করোনার টাইমে দেখেছো না, বা কোনো জায়গায় যদি তুমি যাবে প্ল্যাটফর্মে বা এয়ারপোর্টে, তোমার ব্যাগটা রাখা করা হবে একটা মেশিন দিয়ে এরকম করে নিয়ে পার হয়, স্ক্যান হয়, কোনো বম টম আছে নাকি, তেমনি সুপ্রিম কোর্ট মাস্টার স্ক্যানার। কোনো নিয়ম আইলো এই দিক থেকে পার করাও, যখন দেখছে যে কোনো নিয়ম আসছে কোনো সংবিধানকে খর্ব করছে, সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসকে খর্ব করছে, ক্যান্সেল, চলো বাইরে বাইরে বাইরে, চলো নিয়ম চেঞ্জ করে নিয়ে আসো। এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ মানে স্ক্যানার। কার স্ক্যানার? সুপ্রিম কোর্টের স্ক্যানার। এখনো পর্যন্ত কোনো যদি নিয়ম পরিবর্তন করা হয়, কোনো অ্যামেন্ডমেন্ট আনা হয়, কোনো সংবিধান সংশোধন আনা হয়, সেটার মধ্যে জুডিশিয়াল রিভিউ করা হবে। কে করবে? সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? হ্যাঁ, চলো ছবি তুলো, একবার ফাইনাল রিভাইজ করবো আর শেষ করবো। এছাড়াও অনেক থিওরি আছে, এখন করার দরকার নেই এগুলো। হলো? বুঝে দি একদম প্রথম থেকে একদম সাথে সাথে বলে চলবে, ভুলবে না। আর্টিকেল 12 রেডি? হাত এরকম উঠাও আর প্র্যাকটিস করো। চলো আর্টিকেল 12 চোখ বন্ধ করবে এরকম করে নিয়ে চলবে। আর্টিকেল 12 কি বলে? ডেফিনেশন অফ দ্য স্টেট। ডেফিনেশন অফ দ্য স্টেটের 4টা মাপদণ্ড কি কি? এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটর অফ ইউনিয়ন, এক্সিকিউটিভ লেজিসলেচার অফ দ্য স্টেট, লোকাল গভর্নমেন্ট যেমন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, বা আদার অথরিটি সম্পর্কে কোনো ক্লিয়ার ছিল না। সুপ্রিম কোর্টে পুরা ঝগড়া হলো, শেষ পর্যন্ত একটা কেসের দ্বারা, যেটা মাইলস্টোন কেস বলা হয়, সেটার দ্বারা আমরা করলাম সোম প্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। কত 1981 সালে কেসটা হয়, এবং সেটার দ্বারা বলা হয় অনেকগুলো উপায় দেওয়া হয়, যেটা 3টা মাপদণ্ড আমরা ধরি, যেটাকে আমরা কি বলবো? আদার অথরিটি হিসাবে ধরবো। কি কি? প্রথমটা হচ্ছে যে কোনো সরকার জায়গায় যদি অথরিটি, কোনো সংস্থানে যদি সরকারের টাকা লাগা আছে সেটা সরকারি, সেটা কি বটে? স্টেট বটে। কোনো জায়গায় যদি সরকারের হিস্ট্রির মধ্যে পড়ে যে আগে সরকারের আন্ডারে ছিল এখন নাই, কিন্তু একটু % যদি সরকারের আন্ডারে আছে সেটা কি? স্টেট বটে। বা সরকারের মতো কাজ করছে সেটা স্টেট বটে। প্রধান থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত স্টেট বটে। পিয়ন থেকে শুরু করে নিয়ে উপর ক্লাস হাই প্রেসিডেন্ট পর্যন্ত সবাই স্টেট বটে। সরকারি চাকরি করছি রেলওয়েতে, স্টেট বটে। ওএনজিসি, গেল, ভেল যা আছে সব কিছু কি বটে? স্টেট বটে। বিসিসিআই স্টেট বটে? না, বিসিসিআই স্টেট নয়। জুডিশিয়ারি স্টেট বটে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট স্টেট বটে? না, যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসাবে কাজ করছে। তারপর কি বললাম? আর্টিকেল 13 বলছে দ্য স্টেট উইল নট মেক এনি ল that will be against of fundamental rights. Fundamental rights এর বিরুদ্ধে যাবে এরকম কোনো নিয়ম বানাবে নাই। কে? স্টেট। আর কোটা সাবক্লজ পড়লাম 3টা। সাবক্লজ 1 এ কি পড়লাম? যে কনস্টিটিউশন আগে প্রি কনস্টিটিউশনাল কোন ল যদি আছে সেরকম, তাহলে সেগুলো বাতিল হয়ে যাবে বা মিক্স করে নিয়ে এখানে সেটাকে মডিফাই করে দেওয়া হবে। কোটার মধ্যে? সংবিধানের মধ্যে। আর্টিকেল 13 সাবক্লজ বি এর মধ্যে আমরা কি পড়লাম? পোস্ট কনস্টিটিউশনাল, সংবিধানের পরে, সংবিধান লাগু হওয়ার পরেও কোনো এরকম নিয়ম বানাবে কিনা যেটা সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসকে খর্ব করবে, ফান্ডামেন্টাল রাইটকে
কোনো ক্ষতি করবে এরকম কোনো নিয়ম বানাবে নাই। তারপর সাবক্লজ সি নিয়ে পুরা ঝামেলা। আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে কি আছে, ডেফিনেশন অফ ল। এই যে নিয়ম 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 বলা হয়েছে, এই নিয়মের মধ্যে আগে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনকে অ্যাড করা ছিল না, পরবর্তীকালে অ্যাড করা হলো। প্রথমে কি ছিল, অর্ডার, অর্ডিন্যান্স, নোটিফিকেশন, এরকম ধরনের জিনিসগুলো অ্যাড করা ছিল। এটা নিয়ে পুরা ঝগড়া হলো। প্রথম থেকে যে কেসগুলো দেখবো সেটা হচ্ছে প্রথম কেস শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1951 প্রথম কেস হলো। সেটার মধ্যে বলে দিল না, আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে যে ডেফিনেশন দেওয়া আছে স্টেটে ইসের ল এর, সেটার মধ্যে পড়বে নাই। তারপরে কি বলা হলো, আর্টিকেল 30, তারপর শঙ্করী প্রসাদের পে কে গেল, গোলকনাথ হলো, গোলকনাথ ভার্সেস পাঞ্জাব স্টেট কত সালে, 1967। সেই কেসটার মধ্যে কি বলা হলো যে না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও পড়ে, ওই ল এর যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটার মধ্যে কি পড়ে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো পড়ে। কিন্তু ইন্দিরা গান্ধীর সরকার ছিল, মাইন্ড চেঞ্জ হলো, ইন্দিরা গান্ধী বলে চলো পুরো অ্যামেন্ডমেন্টই করে দেবো, কনস্টিটিউশনটাকেই পাল্টাই দেবো। 24তম সংবিধান সংশোধন 1971 সালে সংবিধানটা সংশোধন করলেন ইন্দিরা গান্ধী এবং বললেন একটা সাবক্লজ জুড়ে দিলেন, আর্টিকেল 13 সাবক্লজ ডি, সাবক্লজ 4 কি জুড়লেন যে, বলো কি ধ্যান রয়েছে, কি বললেন যে এইটার মধ্যে যে ল আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন, সেটা আর্টিকেল 13 সাবক্লজ সি এর মধ্যে পড়ে নাই। সংবিধান, সুপ্রিম কোর্ট বললো আমার থেকে চালাকি, দাঁড়া, চান্স খুঁজছিলই তখন কি হলো, কেশব নন্দ ভারতী ভার্সেস কেরালা স্টেট কত সালে, 1973। মাইলস্টোন একটা কেস বটে, সব জায়গায় কাজে আসবে, একদম মনে রাখবে, ডাইরেক্ট কোশ্চেন বলে। এখানে কি বলা হয়েছে, যা কিছু পরিবর্তন করা আছে সংবিধানে করে দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু যদি মেন স্ট্রাকচার চেঞ্জ করেছো সংবিধানের তাহলে তোমার ফের আছে। ক্লিয়ার, বুঝছো? তারপরে কি হলো, সংবিধান এখনো সুপ্রিম কোর্টে শান্তি হলো না, বললো সুপ্রিম কোর্ট মিনার্ভা মিলস এর কেস হলো কত সালে, 1980 সালে, মিনার্ভা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেখানে বলা হলো যে আমি একটা স্ক্যানারও বসাই যাচ্ছি, এরপরে জুডিশিয়াল রিভিউ, যত সংবিধান সংশোধন হবে, সংবিধান চেঞ্জ হবে, সবগুলো জুডিশিয়াল রিভিউ আমার পাশে আনবে, আমি বলবো দেখবো যে সংবিধানের কোনো মেন স্ট্রাকচার তো চেঞ্জ না হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস তো কারো খর্ব নাই হয়েছে, তবে যায়নি তোমার সেটা পাস হবে না, তো গেল গাই ভ্যাস পানি। ক্লিয়ার? এরপর থেকে নেক্সট আর্টিকেল পড়বো, ভালোভাবে রিভাইজ করো। যদি ভিডিও ভালো লাগছে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনকে দাবাতে ভুলবে নাই, এবং যত থেকে পারবে শেয়ার করবে। জয় হিন্দ, ভালোভাবে পড়ো ভাই, জোশ, একটু জোশ আনো।